দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই প্রত্যাশা জুলাই গণঅভ্যুত্থান থেকে আমরা আসলে যা পেয়েছিলাম প্রত্যাশার সে জায়গা থেকে প্রাপ্তি কতটুকু হলো। আর জানি যে ভোটার নামে প্রথমে ছাত্ররা ছিল। সেই দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসমিন। দর্শক আমরা আজকে আমাদের মূল প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে গণমাধ্যমে হাসিনা। এই জন্যই যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যমে শাসক শেখ হাসিনা ঘটাতে সক্ষম হয়। এরপরে যে প্রত্যাশা সেই গণঅভ্যুত্থান থেকে সেই প্রত্যাশার কেমন ছিল, কি পেলাম সে বিষয়ে কথা বলবো। সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং আছেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর আতিক মুজাহিদ এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, দুজনকে অশেষ ধন্যবাদ। গণঅভ্যুত্থানে কি পেলাম সেটা নিয়ে কথা বলবো। অন্তত দুজন তরুণ সংসদ সদস্য আমার সাথে সামনে আছেন। একটা গণতন্ত্রের উত্তরণ ঘটেছে, রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করছে, সেটা তো আমরা নিশ্চয়ই পেলাম। আমি একটু আপনার মুখ থেকে প্রথমেই শুনি যে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, প্রত্যাশাটা আসলে আমাদের কেমন ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য আজকের শোতে। শুরুতে আসলে আমি স্মরণ করতে চাই, এটা একটা খুবই ইমোশনাল মোমেন্ট ফর দ্য কান্ট্রি। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান না হলে পরে আজকে আমরা এখানে বসে এভাবে কথা বলতাম না। সো অবশ্যই আমি শুরু করতে চাচ্ছি স্মরণ করে যারা আমাদের যত শহীদ পরিবার আছেন, এছাড়া যারা আহত হয়েছেন, মানে ওনাদের লাইফটাই চেঞ্জ হয়ে গেছে এই গণ অভ্যুত্থানে। আমি ওনাদেরকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে। এবং আমাদের ১৭ বছর ফেসিস্ট কে সাথে লড়াই করে, আসলে শুধু জুলাই তো না, এর আগে ১৭ বছর ধরে যে মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে অসংখ্য। আমি প্রত্যেকটা ইনসিডেন্টের কথা, আমি আমাদের শাপলা চত্বর ইনসিডেন্ট থেকে শুরু করে নিরাপদ সড়ক চাই থেকে, যে আমাদের আসলে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই কিন্তু বিভিন্নভাবে এফেক্টেড হয়েছেন। সো আমি সবার কথাই স্মরণ করছি। তখন ওই ১৭ বছরের গুম, খুন, নির্যাতনের শিকার যারা। সো এখন আসি জুলাইয়ের প্রত্যাশা। আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে জুলাইয়ের প্রত্যাশাটা কী ছিল, আমার মনে হয় যে জুলাইয়ের প্রত্যাশা ছিল যেটা বেসিক, সেটা হচ্ছে এই যে আমরা ওপেনলি কথা বলতে পারছি। আমি মনে করি যে একটা ডেমোক্রেটিক যে মানে কান্ট্রি ফেরত পাওয়া, যেখানে আমরা মানুষজন ভয় পাবে না কথা বলতে, সে তার যেটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস সে এক্সারসাইজ করতে পারবে ওপেনলি ফ্রিলি, সেটাই আমার ধারণা প্রত্যাশাটা ছিল। তার সাথে অবশ্যই আমাদের দেশে মানে ১৭ বছরে আমি মানে আসলে যখন ওই মানুষের পেটে খিদা থাকে, যে যারা খেতে পারছে না, মানে আমরা তো সম্পূর্ণটাই এখন আমরা ইকোনমির যে শ্বেতপত্র পাবলিশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকোনমিটা কীভাবে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল। এটার অবশ্যই এফেক্ট আছে। অসংখ্য মানুষ তারা দারিদ্র হারের নিচে চলে গেছে, যেটা স্ট্যাটিস্টিক্যালি কখনো আমরা দেখিনি। আমরা শুধু ভালো গল্প শুনেছি, কিন্তু আসলে যে মানুষগুলো ইকোনমিক্যালি ব্রোকেন একটা সিস্টেমের মধ্যে পড়ে যে তারা যে সাফার করছিল, আমার মনে হয় এইটাও অবশ্যই একটা প্রত্যাশা যে আমি দিন শেষে একটা নাগরিক কী চায়, সে দেশে সে সুন্দরভাবে থাকতে পারবে, তার একটা ভবিষ্যৎ থাকবে, তার সন্তানরা একটা সুস্থ পরিবেশে বড় হবে, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে চলবে। এই সব কিছু মিলিয়ে জুলাই প্রত্যাশা। আসলে এক লাইনে বলাটা কঠিন, এর জন্য অনেকটুকু করেই বললাম। এটার সাথে আসলে সব কিছু চলে আসে, যে মানুষের নাগরিক অধিকার, যেটা মৌলিক অধিকার, কথা বলার যে অধিকার, সেটা যদি নিশ্চিত করা যায়, যেমন যদি সাহসের সাথে সবসময় সব কথা সত্য কথা বলতে পারি, মানে বাকিগুলো নিশ্চিত হয়ে যায়। আমি ডক্টর আতিক মুজাহিদ আপনার মন্তব্য শুনি, জুলাইয়ের প্রত্যাশা আর কি অ্যাড করবেন আপনি? জি ধন্যবাদ। জুলাই তো আসলে বেসিক্যালি আমরা বলি দ্য লেজিটিমেসি অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, পার্টিকুলারলি ইন্ট্রিম। এটা একটা পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজি। পাওয়ার আপনার যে কেউ হোল্ড করতে পারে, কিন্তু বৈধ এবং অবৈধ। আপনি শেখ হাসিনাও কিন্তু প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু আপনি তাকে লেজিটিমেসি দেন নাই। সো লেজিটিমেসিরও দুইটা স্টাইল। একটা হচ্ছে আগে আমরা গড, আগে দেখবেন রাজারা বলতো যে গডের সান অফ দ্য গড, বিকজ সে লেজিটিমেসি ক্লেম করতো গডের মাধ্যমে, যে গডের যেহেতু সাথে আমি আছি সুতরাং আমাকে তোমরা সাপোর্ট করো। আর ডেমোক্রেটিক সোসাইটিতে পিপলের লেজিটিমেসি লাগে। সো এখানে আমাদের এখনকার গভর্নমেন্ট পিপলস ওরিয়েন্টেড, এবং এই পিপলসটা আসছে জুলাই পরবর্তী এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে। এখন আসে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি? জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি এক্স্যাক্টলি? জুলাইয়ের আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয়েছে নাম্বার 1 হচ্ছে আমাদের দেশ স্বাধীনভাবে চলবে, মানে আমাদের এক্সটার্নালি আমরা কারো দ্বারা কন্ট্রোল না। আমরা কিন্তু এই জন্য বলছি দিল্লি না ঢাকা, হোয়াই হিটস। এর মানে হচ্ছে আমার দেশের রাজনীতি কন্ট্রোল বাই দিল্লি,
আমাদের দেশের পররাষ্ট্রনীতি আপনি চিন্তা করেন 3টা পত্রিকাতে আমরা দেখলাম, আমি আনন্দবাজার দেখলাম, এনডিটিভি দেখলাম, তারা তারেক রহমান কেন মালয়েশিয়া এবং চায়না গেল, ইন্ডিয়া বাইপাস করে আগুন জ্বলে শুরু হয়ে গেছে। তার মানে তাকে সেলিউট করে শেখ মুজিবের মতো আগে লন্ডন থেকে আগে নামতে হবে ইন্ডিয়াতে, তারপর বাংলাদেশে আসতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড যে তারা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়, তাদের চোখ দিয়ে দেখতে চায়। তো জুলাই আমাদেরকে এটা রিগেইন করা শিখেছে, রিক্লেইম করা শিখেছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা নেশন, আমাদেরকে আমরা স্বাধীন ফরেন। এটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল আকাঙ্ক্ষা হচ্ছে রেজিস্ট্যান্ট টুয়ার্ডস অথরিটিজম, মানে কোনো ধরনের স্বৈরাচারী জিনিস চলবে না এখানে। দেশটা কারো বাপের না, খেয়াল করে দেখবেন সবাই, একটা বাচ্চা দিলে তোমার বাপের না যে তুমি ইচ্ছা মতো দখল করে খাবা, এটা জনগণের। এটা ইউ হ্যাভ টু, উই উইল আস্ক দ্য কোয়েশ্চেন। কোন কোয়েশ্চেন করবো? উই ওয়ান্ট জাস্টিস, মানে এভরিথিং উই হ্যাভ টু জাস্টিস থাকতে হবে। এটাকে সাম্য বলি, আমরা বলি সাম্য, মানবিক মর্যাদা, যেটাকে আপনি 3টা যদি বলেন, বৈষম্যহীনতা, সব জায়গায় জাস্টিসের সিস্টেমটাকে প্রিভেইল করতে হবে। এটাকে আপনি মানবিক মর্যাদা দিয়ে। আরেকটা হচ্ছে আমি কিছু মনে করি, সেটা হচ্ছে রেসপেক্ট কালচার ইন পলিটিক্স। আপনি দেখেছেন কিনা, আমরা এত আশা করতাম ওই সময় যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা যদি একসাথে বসতো একটু, মানে মানুষের খুব বেশি চাওয়া ছিল না যে তোমরা একটু এরকম মানে এমনভাবে মানুষের টর্চার আচরণ করে যে মানুষ না, এরা অমানুষের মতো আচরণ। এই রেসপেক্ট কালচারটা কিন্তু সোসাইটি থেকে নাই হয়ে গেছিল। পার্লামেন্টে দাঁড়ালে মানে 1 ঘন্টা থাকতে দেয় না, এমনভাবে বিরোধী দলকে ট্রিট করা হইতো, বিরোধী দল এমন করতো যে মানে কোনো রকম কনস্ট্রাকটিভ হতো না, রেসপেক্ট বোধের মিনিমাম জায়গাটা ছিল না। হ্যান্ডক্যাপ পরায় নারী পুরুষ খুবই অত্যাচার করা হয়েছে। সো এটা একটা বিষয়। 4 নম্বর আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রটাকে মেরামত দরকার, যেটা আমরা দেখলাম যে স্কুল ছাত্ররা বলছে এই রাষ্ট্র মেরামতের জন্য স্টপ করে রাখা হয়েছে। আমাদের যেটা সড়ক আন্দোলন, যেটা আমরা বলি কি বাচ্চাদের যেটা নিরাপদ সড়ক আন্দোলন, তার মানে এই রাষ্ট্রের অনেকগুলো অর্গান নষ্ট হয়ে গিয়েছে। কারণটা কি? দলীয়করণ নানা রকম করে 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 এটাকে নষ্ট করে, সেটাকে রিফর্মটা জরুরি ছিল। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য, আমি বলবো আকাঙ্ক্ষা বলবো। দেন আর একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের, এখন রিবিল্ডিং, যারা বাইরের দেশে আমরা পড়াশোনা করছি, আমাদের আকাঙ্ক্ষা এইরকম দেশ থাকতে পারে না, আমাদেরকে উই হ্যাভ টু চেঞ্জ ইট। আমাদের প্রতিষ্ঠান দাঁড়াবে, সবকিছু স্বতন্ত্র থাকবে, আমাদের সচিবালয় বলেন, আমাদের বিচারালয় বলেন, এরা যেন স্বাধীনভাবে ফাংশন করে। উই নিড একটা স্ট্রেংথেনিং একটা ইনস্টিটিউশন, এটাকে রিবিল্ডিং করতে হবে। এরপরে যেটা হয়েছে, যেহেতু কখনোই ভোটে দিতে পারিনি আমি ভোট দিতে পারিনি, কত বছর নিজের ভোট নিজে দিয়ে শুরু করছি। এটাকে রিপ্রেজেন্টেটিভ, আমি এটাকে 8R বলে থিওরিটাকে আর কি, যদি বলি সংক্ষেপে 8R। রিপ্রেজেন্টেটিভ মানে কি? আপনার প্রতিনিধি আপনার দ্বারা নির্বাচিত হবে, আপনি যাকে ইচ্ছা করতে পারবেন, এই অধিকারটুকু কেড়ে না নাও। এটা একটা বিশাল আকাঙ্ক্ষা, যেটা বিএনপি সবসময় বলে, বাকিগুলো ওদের না বলে চেষ্টা করে। তো এরপরে একটা, শুধু এটা না, রাইটিয়াসনেস, ইট মিনস গভর্নেন্সের ক্ষেত্রে জাস্টিস ইনশিওর করা, মেরিটোক্রেসি ইনশিওর করা, যেন আপনার মেধাভিত্তিক হয়, জাস্টিস হয়, সব জায়গায় যেন একটা সিস্টেম, মানে ক্যাপাসিটি দিয়ে ওঠে। 8 নম্বর যদি বলি রিওয়ার্ডিং, অ্যাট দ্য সেম টাইম ইনোভেশন ডেভেলপ করা। নট আপনার আজকে জ্বালানির 90% আমরা আমদানি নির্ভর, দেশের সম্পদ উত্তোলন করি নাই, কোনো ইনোভেশন, নাথিং, খালি কনজামশন। কিভাবে ওই দেশের সাথে চুক্তি করে ট্রেডিং করে টাকা মধ্যস্বত্ব ভাগ নিতে পারবো, this was the plan before. So we had to have something rewarding. Innovation করলে তাকে আপলিফট করে জাতীয় বীর ঘোষণা করে ফেলা উচিত, যে ছেলেটা আমাদের ভালো ভালো ইনোভেশন করবে, বুয়েট থেকে, রুয়েট থেকে, কুয়েট থেকে, হোয়াট এভার ইট ইজ, এবং দেশকে অগ্রগতির দিকে ইনোভেশন নিতে পারবে, তাকে আমরা অনেক বেশি আপলিফট করবো, ফ্যাসিলিটেট করবো। এই কালচারটা আমি বলবো আকাঙ্ক্ষা, কারণ মেধা সব ব্রেন ড্রেন হয়ে গেছে। আমরা বলছি ব্রেন রিটার্ন করা জরুরি, এটাই তো ছিল আকাঙ্ক্ষা। এবং অনেক লোক এসেছিল, আপনারা অনেক কিছু খেয়াল করেন। ইন্টারভিউয়ের সময় একটা কাজ করেছে, একটা ব্যক্তি এসেছেন আমেরিকা থেকে। আমাদের রোড ঘাটের অনেক জায়গায় দেখবেন কেটে কিন্তু নতুন করে বাইপাস চেঞ্জ করা হয়েছে, অনেক জায়গায় কিন্তু জ্যাম আমরা আটকাই না। এতে কিন্তু একটা ভালো একটা রোড ট্রান্সপোর্ট এক্সপার্ট একজন লোক আছে, নীরবে কাজ করে চলে গেছে। স্যামসাং থেকে একজন বিশেষজ্ঞ আছেন, উনি আমার জানা মতো উনি মহাকাশ গবেষণা আমাদের এখানে কাজ করে, উনি কিন্তু বিশাল কাজ করার পরে ইন্টিমের পর্বতে এখনো কিন্তু রয়েছে। এরকম অনেক মেধা যারা কিন্তু কাজ করার জন্য রিটার্ন করেছে দেশে। তো এটাও কিন্তু এই জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা, যে আমরা বাইরের দেশে থাকতে চাই না। আমার যখন বাইরে ছিলাম মালয়েশিয়াতে, আমার প্রফেসর বলছে যে তুমি এখানে থাকবে কিনা, মানে ওই আকাঙ্ক্ষা আছে বাংলাদেশিরা থাকবে কিনা এরকম মানুষ। না না, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি। তা আমি শিখেছি, যতটুকু পেরেছি আমি আমার দেশে অ্যাপ্লাই করতে চাই, এবং আমি আমার দেশকে ভালোবাসি, হোয়াট এভার ইট ইজ, আমার কয়দিন বাঁচবো। তো এইরকম শত শত হাজার হাজার যুবক যারা হতাশ হয়ে প্রতিনিয়ত দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ মামলা হামলা বিভিন্ন রকমের প্রেশারে ছিল, চাকরি নাই, তদবির বাণিজ্য, নানা রকম কিছু। এই ডিপ্রেশন থেকে ছেলেগুলো রিটার্ন করার কথা, দেশে ইনভেস্টমেন্ট চালু। এইটাকে যদি মোটা দাগে বলি, দিস ওয়াজ দ্য, আমার কাছে হচ্ছে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা। ওকে, জুলাইয়ের আকাঙ্ক্ষা, কিন্তু অনেকেই বলে যে জুলাই থেকে আসলে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা হাতছাড়া হয়ে গেছে, বা প্রত্যাশার প্রাপ্তি সেইভাবে হয়নি। এরকম জায়গায় আমি একটু আসতে চাই যে কেন এই কথাগুলো আমরা শুনতে পাই। গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও আমরা শুনেছি যে কোনো
দল বা গোষ্ঠী বা সংগঠন তারা বেশি ক্রেডিট নিচ্ছে, জুলাইয়ের ক্রেডিট নিয়ে এটা রাজনীতির কথাও আমরা শুনতে পেলাম। আমি একটু এই আলোচনায় যাব ব্যারিস্টার জহরত, কিন্তু তার আগে একটু প্রসঙ্গ আমি আনি যে কোটা আন্দোলন যখন হলো 2018-তে, এখানে ডক্টর আতিক এটার প্রসঙ্গটা নিয়ে আসলেন। তো কোটা আন্দোলন কেন সফল হলো না? তখনও কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলা হলো, তখনও ছাত্ররা রাস্তায় নামলো এবং সাধারণ মানুষের সমর্থন দিয়েছে, কিন্তু কোটা আন্দোলন সফল হয় না। ইন দ্য সেন্স যে কোটা আন্দোলন কিন্তু সরকার পতনের আন্দোলনের রূপ নেয়নি, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানটা রূপ নিল। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে দুটোর মধ্যে তফাৎটা কি, কেন এটা হলো? আসলে এরকম করে তো বলা যায় না যে কেন, ধরেন আমরা মানে আপনার একটা ইনসিডেন্ট আমরা যদি বলি যে কেন জুলাই সাকসেসফুল হলো, আমরা দেখেছি যে সারা ঘরে ঘরে মানুষজন অ্যাসোসিয়েটেড হয়েছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি দল মত নির্বিশেষে একসাথে হয়ে চলে এসেছে যখন দেখেছে না এনাফ ইজ এনাফ। এর পিছনে আপনার অনেকগুলা কারণ, যে ইকোনমিক সিচুয়েশনটাও আমাদের ওই সময় চিন্তা করতে হবে। মানে এভরি single person of Bangladesh realize যে they are being the victim of this fascist সরকার। এইটা কিন্তু আপনার যদি আপনি কোভিড পরবর্তী সময়ে 2022 সাল 23 সালে টোটাল ইকোনমি ওয়াজ কলাপসিং লাইক এনিথিং, বাট আমরা কোভিডের সময়ের কথা চিন্তা করি, যদি কি আমরা পেপারে দেখেছি যে বাংলাদেশে সবচেয়ে বেশি নাম্বার অফ মানে আপনার যে রিচেস্ট পিপল সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের দ্য গ্রোথ ওয়াজ হাইয়েস্ট। তার মানে টাকাগুলো কুক্ষিগত হচ্ছিল কিছু মানুষের কাছে, সারা দেশের ইকোনমি কিন্তু খারাপ ছিল না, ইকোনমির থেকে শুধু একটা স্মল পার্সেন্টেজ অফ পিপল যে তারা এই জিনিসটাকে তাদের ব্যক্তিগত স্বার্থে ইউজ করছিলেন। এবং তারপর শুরু হলো মানি লন্ডারিংটা। আমার কাছে মনে হচ্ছে মানি লন্ডারিংটা ওয়াজ মানে 18 সালের পর থেকে ইট বিকেম এক্সট্রিমলি লাইক এ ডিজিজ। Every single person, ফ্যাসিস্ট সরকারের লেয়ারে এভরিওয়ান ওয়ার ক্রিয়েটিং দেয়ার ওয়েলথ আউটসাইড দ্য কান্ট্রি, এবং যে যেভাবে পেরেছে টাকাটা দেশ থেকে সাইফন আউট করেছে। এবং অনেকগুলো তথ্য সামনে এলো, সেখানে উদাহরণ হিসেবে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারির কথা। অ্যাবসলিউটলি। সো এটা আসলে না ধাপে ধাপে মানুষের রিয়ালাইজেশনটা এসেছে। আপনি যদি বলেন যে শাপলা চত্বরে যে এখন মানে এটা একটা হীন ইনসিডেন্ট, রাইট, কিন্তু ওই সময় কি আমরা দেখেছি যে ঘরে ঘরে সিমিলার ইমোশন ক্রিয়েট হতে? নট নেসেসারিলি, কারণ আমরা ওইটা ভেবেছি একটা সোসাইটির একটা পার্টকে টাচ করেছে, নট এভরিওয়ান ফেল্ট ইকুয়ালি আপনার ইমোশনাল। বাট জুলাইয়ের সাকসেসটা ওইখানে যে এটা আলটিমেটলি এভরিওয়ান কেম টুগেদার, এবং এর জন্যই যেটা হচ্ছে যে জুলাই আসলে কারো একার নয়, জুলাই আমাদের সবার। এবং এর পিছনে জুলাই যে পিছনে প্রত্যেকটা ইনসিডেন্টই আস্তে আস্তে বিল্ড আপ করে এই সাকসেসটা ক্রিয়েট করতে সাহায্য করেছে। যে কথাটি বললাম যে গণঅভ্যুত্থানের পরে এরকমটা আমরা শুনলাম যে জুলাই কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে, জুলাই নিয়ে ক্রেডিটের রাজনীতি হচ্ছে, এইটা আপনি কিভাবে দেখেন আসলে, মানে কারা আসলে শুরু করলো, কেন হলো? না, আমি আসলে মানে যেটা হয় কি রাজনীতির মাঠে অনেকেই অনেকভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করে। সো ব্র্যান্ডিং করে যেটা হয় যে যেমন 71 নিয়ে আমরা ব্র্যান্ডিং দেখেছি, এটা 71কে যে বিক্রি করা হয়েছে, চেতনা বিক্রি। সো জুলাইকে আমি বলবো না এই লেভেলে, কারণ আমি যদি কিছুদিন আগে যে আতিকও ছিলেন পার্লামেন্টে, একদম আমাদের যে বিরোধী দলীয় নেতা কোট করা হচ্ছিল যে উনি একটা স্টেটমেন্ট করেছেন যেখানে উনি হি রিকগনাইজ দ্য কন্ট্রিবিউশন অফ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যে জুলাই অভ্যুত্থানে, এবং বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে একদম শুধু টাইমের কারেকশন করেছেন, বাট উনি কোট আনকোট বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট, আই মিট দ্যাট কমেন্ট। সো আমার মনে হয় হয়তো রাজনীতির মাঠে নামলে, ইলেকশনের মাঠে অনেকে অনেক কথা বলেছেন, এখানে হয়তোবা যে সবাই খুব সুচিন্তিতভাবে বলার চেষ্টা করেছেন, নট নেসেসারিলি। এখানে তো অনেকে আসলে সবাই তো একইভাবে ম্যাচিওর্ড না। যে যদি বিএনপির কথা বলি, বিএনপি ইজ এ ভেরি ম্যাচিওর পলিটিক্যাল পার্টি, বাট কম্পারেটিভলি এনসিপি ইজ এ ভেরি নিউলি কনস্টিটিউটেড পলিটিক্যাল পার্টি। সো সবার ম্যাচিউরিটি সেম হবে না, হয়তোবা কেউ ভুলক্রমে মনে করছেন না এটা এভাবে বললে পরে আমার পার্টির ব্যান্ডিংটা বেটার হয়। বাট আমি মনে করি যে এটা আসলে বাই নাও উই শুড লার্ন ফ্রম দ্য প্রিভিয়াস যে মিস্টেক, রাইট। 71 যে এরকম করে কোনো একা দলের না, কোনো প্রতীকের না, এটা সবার, তেমনি জুলাইটাও আমাদের সবার। এইখানটায় আমার মনে হয় আমরা জুলাই চার্টার সাইন করার মাধ্যমে এভরিওয়ান হ্যাজ অ্যাকসেপ্টেড যে আমরা সবাই মনে করি জুলাইয়ের স্পিরিট এইটা, এবং উই এগ্রি টু দ্যাট। তার মানে এটা কারো একার সম্পত্তি না। সো কুক্ষিগত করার যদি কেউ চেষ্টা হয়, বলবো এটা হয়তো বা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি যদি করেও ফেলা হয়, এটা দিস ইজ নট এ গুড কালচার, উই শুড নট ডু দ্যাট। ওকে, পলিটিক্যাল কালচার চেঞ্জ করার কথা এখানে আতিক বললেন যে কালচার কিছুটা চেঞ্জ হয়েছে। আমি ডেফিনেটলি এখানে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ের যে কালচার ছিল সেটা তুলনায় নিয়ে আসবো না। প্রত্যাশার জায়গা থেকে যে পলিটিক্যাল কালচারটা কেমন হওয়া উচিত, আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, তো সেটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা করেন।
কিন্তু যখন আমরা গালি দেখি তখন সেটা আমাদের আহত করে। সেই জায়গা থেকে কিন্তু আমি দেখেছি এরকমটা যে স্লোগানগুলো দেয়া হয়, কিছু কিছু স্লোগান খুবই অনাকাঙ্ক্ষিত। প্রধানমন্ত্রী আসার পরে তিনি তখনও নির্বাচিত হননি, তাকে কিন্তু তখনই লন্ডন ফিরে যাওয়ার মতো স্লোগানও দেওয়া হয়েছিল ডক্টর আতিক। এটা কিভাবে আপনি দেখেন? মানে এটা কি আসলে মনে পড়েন আসলে পলিটিক্স, আপনি যেটা বলেন ক্রেডিটের রাজনীতি, ইন্টারেস্টিং গল্প বলি। আমার বন্ধু তার্কিতে পড়তো, প্রচন্ড রকম ছাত্রলীগ পিঠেছিল, আমরা ছাত্রলীগে মাইর খেয়ে কিন্তু দেশের বাইরে গিয়েছি। আমিও গিয়েছি মালয়েশিয়াতে, সে গেছে তার্কিতে, বাই দ্য ওয়ে। তো আমরা দুজনে, আল্লাহ আমাদেরকে মাইর খাওয়ার কারণে ভালো, শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত, নাহলে পিএইচডি করতে পারতাম না, মাস্টার্স করতে পারতাম না। তো উনি আমি বললাম কি ব্যাপার, একটা এর দোকান, একটা মসজিদ বানায়, দেখি ছবি তুলে সে প্রচারণা চালায়, ঘটনা কি? বলছে পলিটিশিয়ানের কাজ তো সব কিছুতে পলিটিক্স করা। পলিটিশিয়ানের কাজ কি এই আধ্যাত্মিকতা করা? আপনি যেমন জিজ্ঞেস না পলিটিশিয়ান, আমি তো ক্রেডিট নিবই, আমার পার্টি ক্রেডিট না নিলাম, পার্টিতে থাকতে পারেন, বিএনপিতে সবাই ক্লেম করবে, পিপল উইল জাজ সে কতটুকু স্টেক হোল্ডার আছে। আমি না, আমরা ক্লেমই করতে দিব না, আমরা সবার এটা জিনিস। তাহলে না হলে মুক্তিযোদ্ধার ঘোষক সারাদিন বলে কেন? পার্লামেন্টে দাঁড়িয়ে ওনারা তো সবাই কথা বলার সময় 1 মিনিট বললেও 1 মিনিটে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমরা অস্বীকার করতেছি, আমি বলছি না এটা ডিফেন্ড করতে। কি বলে ট্রান্সফারিংটা কি? এই যে জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক বলতেছে না, কেন বলে? উনি তাহলে স্বাধীনতার ঘোষণাটা নিচ্ছে মানে কি স্বাধীনতার ক্রেডিটটা নিচ্ছে না? আপনি বলছেন না স্বাধীনতা নিয়ে পলিটিক্স করা যাবে না, আপনি আবার নিজে পলিটিক্স করতেছেন। এটা সবাই এই জিনিসটা বলে না, এটাকে আপনি আপনি যেটা মানে বুঝাচ্ছেন যে আপনি একমাত্র মুক্তিযোদ্ধাকে চেতনাকে ধারণ করেন বা মুক্তিযোদ্ধাকে ওন করেন বা বাংলাদেশ সৃষ্টিতে আপনার কন্ট্রিবিউশন আছে। বাংলাদেশ না থাকলে আপনি রাজনীতি থাকে কই? বিষয়টা বোঝার চেষ্টা করেন। আর্গুমেন্টের জায়গাটা কোটা, 47 না হলে ভূখণ্ড পাওয়া যেত না, ঠিক আছে? 71 না হলে বাংলা ভাষাভাষী এই অঞ্চলের মানুষজনের তার রাজনৈতিক শক্তিটা হতো না, যেটা অটোনমাস চাইছিল আমার পরবর্তী স্বাধীনতা পেয়েছি। এইটা 24 না হলে আমরা আজাদি হতো না, যে আমাদের যে 71-এর পরবর্তী যে আতিক, এখানে দুটো বিষয় কিন্তু আলাদা। একটা হচ্ছে আপনি চেতনার রাজনীতি করে সেটাকে ব্যবহার করে ক্ষমতায় থাকা, এবং একজন মানুষ সে যে কাজটা করেছে তাকে তার ক্রেডিট দেওয়া। আপনি কি এটা মনে কাজ করলে আপনি বলেন কাজ করার সময় আপনার এই স্বাধীনতা আন্দোলনের আগে তো আপনার ভাষানি ছিল, আপনি কি একদিন ভাষানি বলছেন, একদিন শেখ মুজিব বলছেন, একদিন জিয়াউর রহমান বলছেন, নাকি প্রতিদিন আপনি একটা বলছেন? You understand me? না, এখানে এটা আমার বলার আছে যে যখন আপনি ইতিহাস তুলে ধরবেন তখন সকলের, আপনি যাদের নাম বলছেন তাদের নাম বলতে হবে, কিন্তু যখন আপনি পার্টিকুলার একটা দল করছেন এবং তাকে শ্রদ্ধা করে করছেন তখন তো সেই জায়গা থেকে রাজনীতি করলে সেটা রাজনীতি তো করলেন আপনি, মানে আপনি পার্টিকুলার পিক এন্ড চুজ। আমি যখন বলবো নাহিদ ইসলাম এক দফার ঘোষক, আমি বললাম সাপোজ 3 আগস্ট ঘোষণা করেছে যে ফ্যাসিবাদ বিরোধী কি বলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটা তো ছিল ঘোষণা। আপনি পড়েন সেই সময় তো ছিল এইটাই, ফ্যাসিবাদী যে সিস্টেমটা রয়েছে এটাকে আমরা বিলোপ করতে চাই সবাই মিলে। এটার ভিত্তিতে সবাই মিলে তার পিছনে আসছে। আমি বলছি না না আমরা তো আসছি ভোটের জন্য, আর না আমরা তো আসছি ব্যাংক রক্ষা করার জন্য। কিন্তু যারা লিড দিচ্ছে তারা তো বলছে না, আমাদের বাংলাদেশের ফুল সিস্টেমটা ফ্যাসিবাদী করা হয়েছে। কারণটা কি, কনস্টিটিউশন থেকে শুরু করে একদম পিয়ন নিয়োগ পর্যন্ত পুরো ফ্যাসিবাদী স্টাইলে চলেছে সবগুলা। একটা কালচার ডেভেলপ হয়েছে না পুরোটাই। কালচারালি আপনাকে বোঝানো হচ্ছে এইটাই বাংলাদেশি কালচার, এইটাই এইভাবেই আপনাকে পালন করতে হবে, এর বাইরে পালন করলে আপনি বাংলাদেশি না, আপনি হচ্ছেন মৌলবাদী। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন মানে ফুল একটা, কারণ ফ্যাসিস্ট একটা সিস্টেম তো। উনি তো বিএনপি করে উনি হিজাব পরছে, ওটাকে তো কয়েকদিন আগে বলা হয়েছে হিজাব পরাটা একটা জঙ্গি, কারণ এটা বাঙালির সাথে যায় না। হয়তো এইভাবে বলে নাই আপনার এই র্যাব বাহিনী, এই পুলিশ বাহিনী, এই আমার সিসিটিভি, তারা 21টা ইন্ডিকেটর দিয়ে বড় বড় লাগাইছে টাকনুর উপর প্যান পড়লে। হোয়াট ইজ দিস? আল্লাহ রাসূলের হাদিস, টাকনুর উপর প্যান পড়তেই পারে যে কেউ। এইটা একটা নাকি লক্ষণ, আপনি জঙ্গি হওয়ার লক্ষণ। হোয়াট দ্য হেল? আপনি এটা জঙ্গি হওয়ার লক্ষণ হলো একটা মানুষের? এটা আমার মনে হয় যে আমরা একটু ভুল মেসেজ যেন না যায় এখানে একটা বিষয়। স্পেসিফিক্যালি আপনি যদি ইন্টেনশনালি দেন, বাংলাদেশের মানে নেচারগতভাবে জঙ্গি হতে পারবে না, কারণ এখানে এরকম জঙ্গলও নাই, এখানে কোনো পাহাড়ও নাই। মিসলেট করতে পারবে কিছু লোকের ইসলামের ইমোশন দিয়ে। এটা আমাদের আলেম ওলামাদের দায়িত্ব রয়েছে এখানে আমাদের। আপনি বলেন ওর অ্যান্ড টোরার টেরর, আমি একদিন বলেছিলাম যে এই জিনিসটা কোথা থেকে আসলো, হান্টিংটন, এটা তার মাথায় কোথা থেকে আসলো, ক্লাস অফ সিভিলাইজেশন, বার্নার্ড লুইসের আইডিয়া থেকে আসলো। বার্নার্ড লুইস, হু ইজ বার্নার্ড লুইস? বার্নার্ড লুইসের বিশাল বিখ্যাত ইসলামের উপর সবচেয়ে বড় গবেষক। আচ্ছা, আমরা আসছি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি নিয়ে এসেছেন, এই বিষয়টা কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক সাথেই থাকুন, ছোট একটা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী আপনার কাছে আসি। আতিক যে কথাটি বিরতিতে যাওয়ার আগে বলতে চেষ্টা করছেন, অনেকগুলো বিষয়ই বললেন, তার মধ্যে একটি তো হচ্ছে যে মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা রাজনীতি করছেন, এরকম একটা ইঙ্গিত আতিক দিলেন। তো আপনি কি হচ্ছে কি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি কিনা? কম হালকা ব্যবসা করে, বেশি ব্যবসা করে। আচ্ছা, এটা কি হালকা ব্যবসা আপনি বলবেন? তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে হালকা ব্যবসা আপনারা করছেন কিনা?
আসলে এইখানটাতে যে উনি কিন্তু খুব প্রাউডলি বলেছেন, যেখানটাতে আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম ওনাকে, যে নোবডি মাইন্ডস এনসিপি যখন বলে জুলাইতে দে হ্যাভ কন্ট্রিবিউটেড, রাইট? কিন্তু যদি আমরাও কিন্তু বলছি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন আমাদের যে বিএনপির প্রতিষ্ঠাতা, কিন্তু এর মানে আমরা বলছি সারা মুক্তিযুদ্ধের 100% ক্রেডিট বিলংস টু মি। তখনই কিন্তু আই এম গিভিং আ ফলস ন্যারেটিভ, আমি তখন চেতনা বিক্রির সাথে আমার আর কোনো ডিফারেন্স থাকে না। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে ওই মানে এখানটা উই হ্যাভ টু হ্যাভ দিস ম্যাচুরিটি, যে আমি যখন ব্র্যান্ডিং করব, ব্র্যান্ডিং করতে গিয়ে যদি বলি আমি আই এম দ্য অনলি ওয়ান হু এক্সিস্ট ইন দিস মার্কেট, তাহলে তো হবে না। আপনি মানে সবাই দেখতে পাচ্ছে যে এভরিবডি কন্ট্রিবিউটেড। সো যেখানে আমরা অনেকগুলা সবাই মিলে এই জুলাইটাকে সাকসেসফুল করেছি, সেখানে কেউ যদি একা নিতে চায় ক্রেডিট, তাহলে এখানে মিস্টেকটা হবে। সো আই টোটালি অ্যাপ্রিশিয়েট যে এনসিপি হ্যাড আ বিগ রোল। তখন তো এনসিপি ছিল না, এনসিপির যে যারা লিডার আছেন তার প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু এর ওইখানটাতে আপনি ব্র্যান্ডিং করেন, ক্রেডিট নেন, নো প্রবলেম, বাট ডোন্ট মেক ইট মানে জাস্ট ইয়োর্স। তখনই যে ডিবেটটা শুরু হয়, তখনই ফেসেসটাই শুরু করবে পয়েন্টিং আউট করা, এবং এটা আসলে নট গুড ফর এনিওয়ান। আমরা যে পলিটিক্যাল কালচারাল চেঞ্জের কথা বলছি, যে গালিগালাজ করবো না, আপাও বলছিলেন যে এটা আসলে দুঃখজনক। এখানে এই জায়গাটাতে আমার মনে হয় যে ম্যাচিউরড পার্টি এবং যে কম্পারেটিভলি লেস ম্যাচিউরড হলে পরে বিএনপি কিন্তু আপনি দেখবেন একটা আমাদের হিউজ কালচারাল শিফট হয়েছে। যখনই কোনো কমপ্লেন আসছে, উই আর ইমিডিয়েটলি লুকিং ইনটু ইট, এবং পাবলিক ডিসক্লোজার করে। হ্যাঁ, এই যে আমি একদম ওপেনলি বলছি, হ্যাঁ আমার এই কমপ্লেন এসেছে, আমি ইনভেস্টিগেট করছি, একটা অ্যাকশনে যাওয়া হচ্ছে, পরবর্তীতে অ্যাকশনটা আইদার কনফার্ম করা হচ্ছে অথবা বলা হচ্ছে না, এটা উইথড্র করা হচ্ছে। সো এই যে ওপেনলি ট্রান্সপারেন্ট ওয়েতে পলিটিক্যাল পার্টিস টেকিং অ্যাকশন এগেনস্ট ইটস ওন পিপল ফর ডুইং রং থিংস, এইখানটাতে আমি মনে করি আমাদের আদার পার্টিস, আমাদের যে আমি যদি পার্লামেন্টের কথা বলি, আমাদের জামাতে ইসলামী এবং এনসিপি, এই যে আপনি বললেন যে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে ভেরি আনফর্চুনেট, রাইট, এই যে খুবই খারাপ গালাজ হচ্ছে, এখনও এই কালচারটা রয়ে গেছে। সো এই জিনিসটাতে আই ডোন্ট থিঙ্ক যে আমাদের জামাতে ইসলামের আমাদের বিরোধী দলীয় নেতা উনি এন্ডোর্স করছেন, কিন্তু ওনার পার্টি যদি কেউ করে থাকে এবং এটা যদি যে আপনার বাই প্রুফ দেখা যায়, আমরা দেখছিও স্ক্রিনশট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হোয়াট অ্যাকশনস আর বিং টেকেন, যাতে করে এই জিনিসটা রিপিটেড না হয়। সেম আমি এনসিপির কাছেও রিকোয়েস্ট করবো যে সোশ্যাল মিডিয়াও তো আলটিমেটলি এখন মোর ফোর্সফুল দেন দ্য ট্র্যাডিশনাল মিডিয়া, এবং মানুষজনের হাতে যেহেতু এখন ঘরে ঘরে ইন্টারনেট চলে আসছে, এই কালচারটা দেখে তারা কি জুলাইয়ের প্রাপ্তি আমার হবে যদি ওরা এখনো মনে করে গালি দেওয়াটাই নর্মাল? আমার ছোট বাচ্চাগুলা কেন এই গালি শিখে বড় হবে? ও তো জানার কথা না। আপনি একজন আইনজীবী, আমি সেই জায়গা থেকে ব্যস্ত জহরত আপনি জিজ্ঞেস করি যে আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললেন, তো আমরা দেখলাম যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি পরিবর্তন এসেছে, এবং সেখানে যিনি অপরাধীকে সেখানে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, সাজা সহ। কিন্তু আমরা তো দেখছি যে অ্যাকাউন্টগুলো থেকে আসলে অ্যাটাক করা হচ্ছে, শত শত অ্যাটাক আসছে কিছু অ্যাকাউন্ট থেকে, সেগুলো আসলে হদিসই পাওয়া যাচ্ছে না, আসলে লকড অ্যাকাউন্ট এবং দেশের বাইরে থেকে পরিচালিত। তো আলটিমেটলি এটা কি কোনোভাবে সুরক্ষা দেবেই কিনা, মানে আইন কিভাবে এখানে সুরক্ষা দিতে পারে? এখানটা একটু ক্ল্যারিফিকেশন দেই। আমাদের যে সাইবার সুরক্ষা যে একটা সংশোধনী এসেছে গতকালকে, এটা কিন্তু শুধুমাত্র এটা আমাদের একটা পার্টিকুলার নতুন আইন এসেছে জুয়াকে কন্ট্রোল করার জন্য, যে আপনার পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট যেটা ছিল 1867 ওইটাকে রিপিল করে একটা নতুন অ্যাক্ট আনা হয়েছে। যেহেতু সাইবার সুরক্ষা আইনের মধ্যে জুয়া রিলেটেড একটা সেকশন ছিল, ওই সেকশনটাকে শুধু উইথড্র করে ফেলা হয়েছে, যাতে করে না হয়তো ডুপ্লিকেশন থাকবে। শুধু ওইটাই কিন্তু এই রিসেন্ট পার্লামেন্টে এটা নিয়ে আমরা রিপোর্ট পেয়েছি, এটা পাস হতে যাচ্ছে। সো বাট ওভারঅল কালকেও এই ডিসকাশন হয়েছে আমাদের পার্লামেন্টে যে আসলে কি সাইবার সুরক্ষা আইন কি এফেক্টিভলি আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে, পার্টিকুলারলি ফিমেলরা যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এটাকে কি রাইটলি অ্যাড্রেস করতে পারছে কিনা। এখানে আমাদের আইনমন্ত্রী যে অনারেবল, উনি অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা নিয়ে অলরেডি কাজ চলছে, একটা কমিটি এটা রিভিউ করছে, এবং এটা রিভিউর পরে যদি মনে হয় যে আইনত আরও কিছু ইমপ্রুভমেন্টের আছে, এটা পার্লামেন্টে আবার নিয়ে আসা হবে। সো আমি একদম আপনার সাথে একমত যে আমাদের আসলে আইনি কাঠামোটা আরও একটু ডিটেল দেখার দরকার আছে, আসলে কতটুকু প্রোটেকশন দিচ্ছে। ইটস নট অনলি ইন বাংলাদেশ, রাইট, এটা ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনা। আপনার যে ফিমেল হ্যারাসমেন্ট অনলাইনের থ্রুতে, শুধু ফিমেল কি চাইল্ড, যে আপনার মানে পেডোফাইল যে কন্টেন্ট, অনেক কিছুই হচ্ছে। সো ওয়ার্ল্ড ওয়াইড
মানে অ্যাডভান্স কান্ট্রিগুলো কিভাবে তাদের নিজেদের সিটিজেনকে প্রোটেক্ট করছে, আমাদের ওইখানেও স্টাডি করে হয়তো বা আমরা দ্য রাইট টুলসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে ল দিয়ে তো শুধু সম্ভব না, আপনার আসলে আমাদের টেকনোলজিক্যালি অ্যাডভান্স টুলসের অ্যাক্সেস থাকতে হবে। এই যারা এইসব প্ল্যাটফর্ম প্রোভাইডার ওদের সাথে আমাদের রাইট একটা কোঅর্ডিনেশন থাকতে হবে নিশ্চয়ই। আমি এই বিষয়ে আপনার মন্তব্য শুনবো আপনি, কিন্তু তার আগে একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা তো ঐক্য নিয়ে কথা বলছিলাম, সো ঐক্যটা প্রয়োজন। আর এই সংসদের অধিবেশন শেষ হলো ঠিক জাতীয় ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কমিটি বক্তৃতা দিতে দেখলাম যে তিনি আহ্বান জানাচ্ছেন, কিন্তু বিরোধী দলের নেতা আবার বললেন কুচি কুচি করে ঐক্যের কথা বলা হচ্ছে। আমি একটু আপনার মন্তব্য শুনে তারপর আসছি যে কুচি কুচি করে ঐক্যের কথা বললে সেটা ঐক্য আসলে আলটিমেটলি ঐক্যে পৌঁছানো যাবে কিনা, আর আসলে কুচি কুচি করছেন কিনা, করলে কেন? ওই আসলে এখন টু বি অনেস্ট উই রেসপেক্ট আওয়ার অপোজিশন, উই রেসপেক্ট আওয়ার অপোজিশন বিকজ দে আর রিয়েলি অপোজিশন, ইটস নট আগের ফ্যাসিস্ট আমলের অপোজিশন, যে দে হ্যাভ দ্যার ইন্ডিপেন্ডেন্ট ভয়েস অ্যান্ড উই রেসপেক্ট দ্যাট। এবং যখন আপনি একটা ডেমোক্রেটিক সোসাইটিতে থাকবেন, দেয়ার উইল বি সাম ক্রিটিসিজম, না হলে আমি হাউ এম আই গোয়িং টু ডিফারেন্সিয়েট মাই সেলফ, মানে নিজে আমার পার্টি কেন বেটার এটা বলতে গেলে আমরা অবভিয়াসলি উইল ব্রিং আউট সাম ফ্যাক্টস অ্যান্ড ওইটা নিয়ে কথা হবে। ওইটাতে উনি কুচি কুচি করে কথা বলেছেন, কিন্তু দিন শেষে আপনি যদি কালকে দিনটা কিভাবে শেষ হয়েছে, আমরা বাজেটটা কিভাবে পাস হয়েছে, ওইটাতে কিন্তু আপনি মেইন সিম্বলিক সেন্সটা পাবেন যে হ্যাঁ বিরোধী দল আছে, বিরোধী দলের সাথে সরকারি দলের যে একদম আপনার গলায় গলায় ভাব সে আগের ফ্যাসিস্ট আমলের মতো, সেটা না। উই আর ডিবেটিং পার্লামেন্টের যে সময়টা আমরা সরকারি রাজস্ব দিয়ে খরচ করে পার্লামেন্ট রান করছে, এখানে রিয়েল ডিবেট হচ্ছে। বাট দিন শেষে শুধু ডিবেটের জন্য ডিবেট না, যেখানে আননেসেসারিলি উই আর ওয়েস্টিং টাইম, সেখানটাতে উই আর অলসো কামিং টুগেদার, উই আর ফাস্ট ট্র্যাকিং। সো ওই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে হ্যাঁ কুচি কুচি করে ওইটা একটা টার্মিনোলজি ইউজ করেছেন, কিন্তু আপনি সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা লেগেছে আমি যদি বলি, দেখেন আমাদের প্রধানমন্ত্রী কালকে একটা বক্তব্য দিলেন, অনেক প্রথমে বিরোধী দলীয় নেতা একটা বক্তব্য দিলেন, উনি কিন্তু খুব লিস্ট আউট করে যে ওনার সব আশা আকাঙ্ক্ষা বলেছেন, বাজেটে কি চেঞ্জ চান সেরকম না, উনি খুব হাই লেভেলেই বলেছিলেন। তারপর প্রধানমন্ত্রী যখন লম্বা বক্তব্য দিলেন, উনি একটা সময় এসে বললেন কি আমি বিরোধী দলের কাছে ফিজিক্যালি না হলে মেন্টালি গিয়েও আমি এই দাবি বা এই অনুরোধগুলো করছি। এবং ওনার বক্তব্য শেষ হওয়ার পরে বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে বললেন, এইটা যদি আপনি করেন, সাইকেল রেলটের একটা ট্যাক্সেশনের একটা রিফর্ম এক্সপেক্ট করে বললেন, তাহলে 16 কলা পূর্ণ হয়। 16 কলা মানে কি? দিস ইজ দ্য অনলি থিং রিমেইনিং। এইটা হয়ে গেলে বিরোধী দল ইজ কন্টেন্ট উইথ দ্য বাজেট। সো দিস ইজ এ ভেরি, আমার কাছে মনে হচ্ছে খুবই, মানে আই ফেল্ট প্রাউড এজ এ মেম্বার অফ দিস পার্লামেন্ট, যেখানে দিস উই আর অল ওয়ার্কিং টুয়ার্ডস দ্য, মানে বাংলাদেশের মানুষের জন্য ভালো। নিশ্চয়ই। ডক্টর আতিক, আপনার কাছে শুনে আপনার তাই মনে হয় কিনা যে আপনাদের কুচি কুচি করে কাটা হয় কখনো সখনো, এরকম মনে হয়? পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ পলিটিক্যালে থাকে, এটা ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক সময় সংসদকে পলিটিক্স নিয়ে পলিটিক্সের সংসদ নিয়ে যায়, এটা কিন্তু ভেরি ডিফারেন্ট জিনিস। সংসদ বাংলাদেশে এমন একটা জিনিস, এখানে কিন্তু সবাইকে অ্যাকাউন্টেবল করা হয়। আমরা সচিবালয় কেন্দ্রিক করেছি বাংলাদেশকে, এবং সচিবরা এত পাওয়ারফুল হয় বিকজ আমরা বেসিক্যালি পিপলস রিপ্রেজেন্টেটিভ ইজ দ্য হায়ার বডি, আচ্ছা পিপলস সার্ভেন্ট, এটা অনেকে বোঝে না আমার কাছে মনে হয়। সার্ভেন্ট অ্যান্ড পিপলস রিপ্রেজেন্টেটিভ। আমরা যেটা করতে পারি, আমরা আইন করি, এবং আইন করার পর বাজেট দেই, বাজেট এক্সিকিউশন করার পর আবার কোয়েশ্চেন করি পার্লামেন্টারি কমিটিতে, এই তুমি এটা করছো কেন, এটা করো নাই কেন। সো অনলি দ্য বডি যারা সবাইকে অ্যাকাউন্টেবল করতে পারে। এই জন্য আমার পার্লামেন্টে কথা বললে কিন্তু মামলা করার কিছু নেই, এটা সভরেন বলা হয় না। তো সুতরাং এখানেই তো নানা রকম ডিবেট হবে, অনেক বিষয়ে কথা হবে, এবং বিপরীত আমরা তো মনে আরো বেশি যত বেশি আমরা এখানে ফোর্সফুলি ধরতে। আমি দুইটা জিনিস আমার দেখলাম, আমি অর্থমন্ত্রীকে তুলে ধরেছিলাম দুইটা বিষয়। একটা হলো আমাদের ক্যাপিটাল মার্কেট বিকাশের জন্য এখানে লভ্যাংশে 20% ট্যাক্স ছিল আগে, এটাকে 37% করেছিল। তাহলে আমি এটা ক্রিটিসাইজ করছি, দেখলাম আবার 20% চলে আসছে। আমি বললাম যে আপনার বন্ডে এটা এক্সেমশন ছিল, কোনো ট্যাক্স ছিল না, এটা যেন বিকাশ ঘটে, সেটাতে ট্যাক্স বসিয়েছিল। আমি বললাম যে এটাকে উঠানো উচিত, দেখলাম যেটা এক্সেমশন করেছে। আমি পরে ওনাকে বললাম থ্যাংক ইউ যে আপনি অ্যাটলিস্ট আমাদের ক্যাপিটাল মার্কেটটা বিকাশ না হলে, আর বন্ড সিস্টেমটা বাংলাদেশে আনপপুলার। বন্ড মানে কি, এটাতে কিন্তু সুদ টুদ লাগে না। ভেরি ইন্টারেস্টিং। আপনারা পার্টনারশিপে গভর্নমেন্ট এবং আমি কাজ করে লাভ নিতে পারবো সবাই। এটাকে সুকুকো বলে, এটাতে পুরো মধ্যপ্রাচ্য সবগুলো এটা দিয়ে চলে। তাহলে আপনি সুদমুক্ত থাকলেন, আবার গভর্নমেন্টের যে ঋণ নেওয়ার একটা দায়বদ্ধতা সেটাও কমে গেল। সো এরকম ইন্টারেস্টিং একটা জিনিস বিকাশ করতে দিচ্ছে না, কারা বিকাশ করতে দিচ্ছে না?
যাতে আরেকটা জিনিস ইন্টারেস্ট আছে। সো এরকম অনেক ভালো ভালো জিনিস আছে যেটা গভর্নমেন্ট, আমার কথা শোনেন, গভর্নমেন্টকে যদি ভালো চলে বা আমরা বাংলাদেশকে যদি বেটার করতে পারি সবারই লাভ আছে। কালচার ডেভেলপ হবে, পলিটিক্সে আরও বেশি কম্পিটিশন হবে, কে কত বেশি সার্ভিস ওরিয়েন্টেড হতে, কে বেশি পলিসি ওরিয়েন্টেড হতে পারে, কার কত ভালো প্রডিউস নেতা হতে পারে। দ্যাট শুড বি এটা গুড গভর্নেন্স আমাদের পলিটিক্সের মানে না ওরসেন কে কতটুকু যে মাঝে মাঝে উদাহরণ দেয়, আমরা তো এখনো বিরোধী দলকে ধরি নাই, জেলখানায় পাঠিয়ে নেই। তো এটা যদি আপনি কম্পিটিশন করেন তাহলে আওয়ামী লীগকে ডেকে নিয়ে সেই কাজ করা শুরু করে দেন, দেন আওয়ামী লীগ হিসেবে আপনার এরকম। সো এইটাই কালচারটাকে ভাঙতে হবে, সাইকেল অফ দিস কাইন্ড অফ থিং। সো এটাতে এই পার্লামেন্ট নিয়ে নানা রকম অভিজ্ঞতা আছে, ভালো খারাপ মন্দ সবই ঠিক আছে। সো ওভারঅলি স্টিল ওকে যে বিরোধী দলের জায়গা থেকে আমরা সিরিয়াসলি আমরা আমাদের জায়গা থেকে আমরা পজিশন করে জনগণের কথাকে তুলে নেওয়ার জন্য আর কি। ওকে, একটু ভিন্ন টপিকে যেতে চাই আমি। সেটা হচ্ছে যে আমরা জুলাই নিয়ে কথা বলছিলাম, কিন্তু আজকেই দেখলাম এটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে যে জুলাই গুলির নির্দেশদাতারা গুরুত্বপূর্ণ চেয়ারে। এটা কিভাবে সম্ভব হলো? আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও দেখেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা যারা এর আগে শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে সুবিধাপ্রাপ্ত হয়েছেন তারা তাদের বিভিন্নভাবে বিভিন্ন পদে বহাল আছে। এখনও এরকম একটি তথ্য সামনে আসলো। আমি আসলে আপনার কাছে শুনতে চাই, ব্যারিস্টার জহরত আদেব চৌধুরী, আপনার মন্তব্য শুনি। আচ্ছা, এবং কিভাবে আসলে সম্ভব হচ্ছে? আমি স্পেসিফিক মানে পার্সনের নাম জানি না বা কোন নিউজ পেপারে, বাট আমি যদি জেনারেলি বলি, আসলে আমরা একটু আগে বলছিলেন এবং আই ফুলি এগ্রিড উইথ হিজ যে পয়েন্ট যে রুল অফ ল, উই ওয়ান্ট রুল অফ ল বেসড কান্ট্রি, রাইট? এখানে জাস্টিস হবে। এখন যেটা হচ্ছে যে যদি কারো এগেনস্টে গুলি করার নির্দেশ উনি দিয়ে থাকেন এবং এই নির্দেশটা ইলিগাল ছিল, সেটা তো একটা কোর্টের প্রসিডিওরের ম্যাটার, রাইট? আমি যদি যে আপনার হচ্ছে গিয়ে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একদম বেসিক পয়েন্টই হচ্ছে যে আপনি আনটিল আনলেস প্রুভেন গিলটি তাকে ইনোসেন্সের আপনাকে ধরতে হবে। সো এখন বাট তারপরও কি সরকার এটা নজরে নিচ্ছে না? অবশ্যই নিচ্ছে। যখনই কারো রেসপন্সিবিলিটি আসছে এইটা নিয়ে কিন্তু মানে দিস ইজ দ্য বিউটি অফ দ্য পার্লামেন্টারি স্টাইল অফ গভর্নমেন্ট, যেখানে এই ধরনের কোন ফিডব্যাক আসলে ইনস্ট্যান্টলি রিয়াকশন করার অপরচুনিটি হচ্ছে। সো যদি কারো স্পেসিফিক এই পার্সনের নামে কোনো কমপ্লেন থাকে, অনেকের সম্পর্কে এখানে বলা আছে, আপনাকে আমি পরবর্তীতে এটা সরবরাহ করবো, দুজনকে আপনি দেখবেন। কিন্তু একটি জায়গায় গিয়ে আমার চোখটা একেবারেই আটকে গেল। সেটা 2014 সালের 18 জুলাই রামপুরহাটে টিভি ভবন এলাকায় নির্বিচারে 279 রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেয়া ঢাকা ডিসি অফিসের বিতর্কিত সহকারী কমিশনার, তিনি এখন যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব। এটা কিভাবে হয়? আচ্ছা, সো এইটা মানে এই যেহেতু এখন ইনফরমেশনটা এসেছে, এখন আপনি দেখেন আমাদের ব্যুরোক্রেসিতে কত মানুষ, রাইট? সো প্রত্যেকের এগেনস্টে একদম নাম ধরে দেওয়া, এবং নামগুলোও তো আসলে বাংলাদেশের নাম যদি বলি, মানে কার এগেনস্টে কি কমপ্লেন আছে, দেখা যাচ্ছে এত মামলা হয়েছে, এত মামলা চলমান আছে, ওনার এগেনস্টে যদি কোনো পার্টিকুলার ইনভেস্টিগেশন চলে, দুই রকম হতে পারে। এক হচ্ছে হয়তো ওনার ক্রিমিনাল মামলা চলছে, বা যেহেতু উনি যে পুলিশে কর্মরত, হয়তো বা ওনাদের ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশনেরও পার্ট থাকতে পারে। সো ডিসি অফিসে, হ্যাঁ, সো এটা আমার ধারণা এখন যেহেতু সহকারী উপসচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সো এখন যদি এটা আপনার হচ্ছে যে আইডেন্টিফাইড হয়, কেউ যদি এইটার যে রিভিউ করে দেখেন যে না এটা আসলে যৌক্তিক, এটা ঘটনাটা সত্যি, ওনার নামে কমপ্লেন আছে, অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভলি অ্যাকশন নেওয়া হবে। আই ডোন্ট থিঙ্ক যে বিএনপি সরকার বা যে সরকারই থাকবে কেউ চাইবে না নিজেকে অ্যাসোসিয়েট করতে এমন পার্সনের সাথে যারা মানে এই ধরনের ইললিগাল অ্যাক্টিভিটি ইনভলভ ছিল। এবং অবশ্যই এখানে যদি কোনো কিছু হয়ে থাকে এই পার্টিকুলার পার্সনের ব্যাপারে, আমি যেহেতু জানি না, মানে পেপারের উপর শুধু নিউজ পেপারে তো আমরা দেখেছি, রাইট? নিউজ পেপারে অনেক সময় রিপোর্টিং হয় মানে নট বেসড অন রিয়েল ফ্যাক্টস, বাট ইট শুড বি রিভিউড, রাইট? এক্স্যাক্টলি। আমি ডক্টর আতিক আপনার কাছে আসি। একটি প্রসঙ্গে কথা বলা খুবই জরুরি, কারণ জুলাই গণঅভ্যুত্থান যে হলো, সেটা যে পাটাতনটা প্রস্তুত হলো, এটার পেছনে এটার নেপথ্যে কিন্তু অনেকগুলো ঘটনা কাজ করেছে। অনেক মানুষের জীবন দিতে হয়েছে তার আগে বিভিন্ন আন্দোলনে, অনেকে আন্দোলনে ব্যর্থ হলেও তারা তো তাদের মতো করে ত্যাগ করেছে। প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ে যারা শহীদ হয়েছে, জুলাইয়ে যারা আসলে আহত হয়েছে, তাদের জন্য বিভিন্ন রকম সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এই 15 বছরে অন্য যারা প্রাণ দিয়েছে তাদের নামটা কোথাও নেই। এই বিষয়ে আমি একটা আপনার মন্তব্য শুনতে চাই, এবং তাদের কোনো তালিকা করা উচিত বলে মনে করি। ধন্যবাদ। এটার আগে একটা বিষয় মানে মাঝে মানে আমরা একটু ভুলে গিয়েছিলাম। আপনি বলছেন যে সেলিং স্প্রিটস, মানে জুলাই স্প্রিটের সেলিং এর বিষয়টা যেন ওয়ান পার্টি না হয়। স্প্রিটস আসলে জিনিসটা কি? একটা কেবল আকাঙ্ক্ষা, এটাই তো বলে কেবল চেতনা। আসলে চেতনাটা কি ছিল? যে মুক্তিযোদ্ধার চেতনা কয়টা ছিল? 3টা: সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এটাকে সেলিং না করে এটাকে যদি বাস্তবায়ন করে ওকে, এটাকে ধারণ করলে ওকে, এটা আমরা সবাই ধারণ করি। বিষয়টা হচ্ছে সেলিং জিনিসটা কি করছে শেখ হাসিনা? আমরা মুক্তিযুদ্ধের দল, তোমরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী দল, এইটাই তো করছে। সেলিং বলতে কি? আমরা আমার সাথে আসলে তুমি বন্ধু, ওইটা গেলে তুমি একদম, এইটাই তো।
ফর ইয়ার ফ্রেন্ড। এইটাই তো, এই জিনিসটা করেছে আপনি এলিমিনেট করেছেন, তুমি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাষ্ট্র বিরোধী, আমরা সবকিছু একাই। এইটা তো না, আমরা জুলাই শক্তি আপনি সবাইকে মেরে ফেলছি, এরকম তো হলে তো হতো না। আমরা জুলাইটা এস্টাবলিশ করার জন্য আমরা বেশি বেশি বলি যে আপনারা এই যে বিচার করতেছেন না। আপনি যেমন 41 জন সচিবের ব্যাপারে পোস্টার লাগানো হয়েছে যারা ফেসিস্ট ছিল। আমরা দেখলাম যে বেগম জিয়াকে এবং জিয়াউর রহমানকে হত্যা করার সময় যে ছিল, যে দায়ী ছিল, তার বোন দেখলাম আজকে পদোন্নতি পেয়ে কোনো এক জায়গায় চেয়ারম্যান হয়েছে, নিউজ হয়েছে। তাহলে আসলে প্রশাসনতে এই হিউজ সংখ্যক এরকম আছে, তো ডিসফাংশনাল করা হয়। আমার এলাকায় অনেকে আমি দেখি যে এডিসির ব্যাপারে যারা ছাত্রলীগ করেছে, খিলগার মতো জায়গায় ছিল, যারা বিভিন্ন জায়গায় ছিল ওই সময় ফেসিস্ট আমলে, তারা এখন কি স্টিল সেম জায়গায় হোমরা চোমরা হয়ে বসে আছে। তো এটা তো আসলে একটা ফেইল। আমরা গতকালও বলেছিলাম যে আমার দেশে রিপোর্ট হয়েছিল যে প্রায় 2100 না 2300 মতো জাজেস যারা এই ফেসিস্ট আমলে সার্ভিস দিয়ে ছাত্রলীগ ঢুকিয়ে প্রচন্ড পরিমাণ রিমান্ড দেওয়া হয়েছে অন্যায়ভাবে। সারা দেশে বিএনপি, জামাত, এনসি যারা সাধারণ মানুষ ছিল, জামিন কিছু না, খালি গেলেই আপনার মানে রিমান্ড দিয়েছে। এদের ব্যাপারে কোনো অ্যাকশন হয়েছে? আপনি একটা জাজের ব্যাপারে বলতে পারবেন? কোনোদিন শুনেছেন একটা জাজকে পানিশমেন্ট তাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে? সেই জায়গায় আপনি বিচার বিভাগের কাছে যাবেন, বিচার বিভাগ আপনি ইচ্ছা মতো হচ্ছে এটা দিবেন। তো আপনি যেন কোথায় ছিলেন স্যার ভুলে গেলাম, যে আপনার 15 বছরে যারা শহীদ হয়েছে বা ত্যাগ করেছে, আমি গভর্নমেন্টের সুযোগ থাকলে এটা আমি বিরোধিতা কেন করবো? আমরা কিন্তু যখন কথা বলি তখন বলি যে 15 বছরে গুম খুনের শিকার যারা হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করে শুরু করি। আমরা তো মনে করি না যে এটাকে বাহ্যিক অংশ। ফেসিবাদের সময় যারা যুদ্ধ করছে, আমার তো মনে আছে যখন মার্চ ফর ডেমোক্রেসিতে আমাদের দেশ কি বলে আমাদের ওই সময় বেগম জিয়াকে আসতে দেয় না, আমি তো তখন এইটার পাশেই আমি দাঁড়াইছিলাম, সারাদিন দাঁড়াইছিলাম। ওই দিন একটা ছেলে শিবিরের নাকি ছেলে শহীদ হয়েছিল, ওখানে মারা গিয়েছিল। তো ওখানে তো অনেক লোক সারা দেশে শহীদ হয়েছে। এবং আপনি যদি সাইদি সাহেবের ওখানে দেখলাম 65 জনকে গুলি করে একদিনে মেরেছে। নানা রকম ভাবে হাজার হাজার লোক তো গুম খুনের শিকার হয়েছে। তো সেগুলো পরিবার কাউন্ট করে আমার তো মনে হয় গভর্নমেন্ট কম্পেনসেশন করলে কোনো ক্ষতি নাই। এটা তো আমাদের বাংলাদেশকে তারা রক্ত দিয়েছে, এটা তো আমার সাথে কোনো দ্বিমত করবে কিনা সরকার, আমার আমরা কথা শুনবো হচ্ছে যে জহরত আদিব চৌধুরীর কাছ থেকে শুনবো যে সরকার আসলে করবে কিনা, সেই উদ্যোগ নেবে কিনা। তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক সাথেই থাকুন। দর্শক আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি ব্যস্ত জহরত আদিব চৌধুরী, আপনার কাছে আসি। আপনি তো সংসদ সদস্য, আপনি এরকম একটা প্রস্তাব করবেন কিনা সংসদে যে গত এই 24 গণঅভ্যুত্থানের আগেও যারা আসলে নানাভাবে ত্যাগ স্বীকার করেছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের জন্য কোনো আপনি প্রস্তাবনা আনবেন? এই প্রস্তাব কিন্তু অলরেডি আমাদের এবার সেশনে ডিসকাশন হয়েছে এবং সিনিয়র জুনিয়র এবং দল নির্বিশেষে বিভিন্ন মানুষই কিন্তু এই পয়েন্টটা উঠিয়েছেন। এবং এটা মানে ইটস ক্লিয়ার যে পার্লামেন্টে সবাই চায় যে শুধুমাত্র যে আমরা যে আমাদের যেটা হচ্ছে 71-এ আমরা দিচ্ছি, জুলাইকে দিচ্ছি, তাহলে এর ইন বিটুইন যারা স্যাক্রিফাইস করছে ওনাদের লিস্ট কেন হবে না, ওনাদেরকে কেন রিকগনিশন হবে না? অবশ্যই আমরা আলোচনা না, উদ্যোগটা নেয়া। এখন উদ্যোগ যেখানে যে আমাদের লিমিটেশন ইজ দ্য বাজেট, রাইট? মানে আমরা বাজেটের ডিসকাশন হয়েছে খুবই হেভিলি। সো এখন অবশ্যই যেহেতু ডিসকাশন হয়েছে, আমি মনে করি এটা ইটস ওয়েল উইদিন দি নলেজ অফ দ্য পলিসি মেকার্স। এখন আমাদের এটাকে স্টেপস নিতে হবে। তবে আমি মনে করি যে সদিচ্ছার কোনো অভাব নেই এখানে। আমার মনে হয় সবাই আমাদের সদিচ্ছা আছে। এখন হচ্ছে উদ্যোগটা নিতে হবে, লিস্টটা বানাতে হবে এবং এটার জন্য প্রপার লিস্ট হয়, রাইট? সেটারও একটা যে প্রসেসের বিষয় আছে। সো সব মিলিয়ে এবং প্লাস বাজেটের লিমিটেশনে যেটা কথা বলছিলাম, সো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। টুডে অর টুমরো আই থিঙ্ক উই হ্যাভ টু ডু দিস। ওকে, এখন জুলাই নিয়ে কথা হচ্ছে। গণমাধ্যমে জুলাই নিয়ে যেসব আলোচনা আছে সেগুলোকে কিভাবে দেখছেন আপনি? গণমাধ্যমে জুলাই নিয়ে অবশ্যই আজকের দিনে আরো বেশি কথা হওয়া উচিত, রাইট? এই আমাদের এই দিনগুলোকে ভুলে যেতে দেয়া যাবে না। এইটাই হচ্ছে কি আমাদের যে কালচারে আমরা চট করে বাঙালি আমরা রেগুলারলি বলি যে আমরা ভুলে যাই। আর এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের যে মানে ব্রেইনকেও মানে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ক্রিয়েট করে দিচ্ছে। আমরা আজকে যে ঘটনা ঘটলো আমরা কালকে ভুলে যাচ্ছি। এবং যেটা হচ্ছে জুলাইকে আমাদের মনে করে দিত এই যে দেয়াল লিখনগুলা, দেয়াল চিত্রগুলা, কিন্তু এখন দেখা যাচ্ছে ওইটা ন্যাচারালি আস্তে আস্তে করে ডিকে হয়ে যাচ্ছে। আমরা যেমন দেয়াল থেকে দেখছি যে নতুন রং পড়ে গেছে, নতুন রঙের উপর হয়তো একটা কমার্শিয়াল অ্যাডেড ছবি আঁকা হয়ে গেছে। এইটা আমার করতে দেয়া যাবে না, কারণ এই জুলাইটা অনেক কষ্ট করে পাওয়া। যে এর পিছনে লাইনে আছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এখন জুলাই ঢেকে যাচ্ছে বিজ্ঞাপনে। সো এইটা মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডেও যদি হয় আমাদেরকে উই হ্যাভ টু মেক শিওর যে ইন্টেলেকচুয়ালি উই কিপ অন রিসার্চিং অ্যাবাউট দিস। না, এটাকে আমাদের চর্চার মধ্যে রাখতে হবে এবং এক্ষেত্রে গণমাধ্যমের একটা বিশাল বড় ভূমিকা আছে। কারণ দিন শেষে আমরা যদিও এখন গণমাধ্যম বললে আসলে ট্র্যাডিশনাল মিডিয়া তো নিউজ পেপার কয়টা বাচ্চার হাতে যায়,
কিন্তু টিভি নিউজ সব সেক্ষেত্রে মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কিরকম? অবশ্যই সবাইকে যেহেতু জুলাই আমাদের সবারই দায়িত্ব আছে, সবাইকে মিলেই আমাদেরকে এই জুলাই চেতনাটাকে ধারণ করতে হবে। একটু আগে ওনার যে কথাই আমি কোটটাই নিলাম। সো আমাদের সবাইকে মিলেই এটাকে, এবং এখানেও আরেকটা জায়গায় আমি বলবো, শুধু জুলাই চেতনাকে ধারণ করলাম, বাট আমার অ্যাকশনে এই যে মুসলমান হওয়া, রাইট, আমরা যে হাদিস বলে দিলাম, আয়াত বলে দিলাম, আমি আসলে কি ওই একটা আয়াতকে ফলো করছি, প্র্যাকটিসিং মুসলমান আমরা যে বলি। সো জুলাই চেতনা আমাকে অ্যাজ এ পার্সন, মানে প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে বাংলাদেশের, যে আমি আমার নিজ জায়গা থেকে আমি কিভাবে জুলাই চেতনাকে ধারণ করতে পারি এবং এটা প্রকাশ করতে পারি। ওকে, আমরা আসি ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে আমাদের ধারণ করতে হবে, সেটা হলো মূল কথা। জুলাই থেকে আমরা মুক্তি পেয়েছি, স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু আমরা পেয়েছি। আরও একটা জিনিস পেয়েছি গুরুত্বপূর্ণ, একটা নতুন দল পেয়েছি। ছোট ছোট অন্যান্য দলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আপনারা। এনসিপি থেকে প্রত্যাশা মানুষের আছে, এই জন্যই কারণ এনসিপি পরিবর্তনের কথা অনেক বেশি বলে, এবং যাদের ভেতরে পরিবর্তন হয়তো আপনারা আরও বেশি দেখতে চান তাদেরকে নিয়ে নেতিবাচক কথা আপনারা বেশি বলেন। কিন্তু এনসিপির কোনো নেতার বিরুদ্ধে যখন অভিযোগগুলো আসে, যেটা অন্যান্য রাজনৈতিক দলেও আছে, তখন পরিবর্তনটা আসলে আর কি, মানে আমি কোনো পরিবর্তন কিভাবে খুঁজবো? একটু উদাহরণ সামনেই আছে, আমি যদি আপনাকে সেটা নিয়ে বলি যে আপনাদের দলের নেতা একটি হোটেলে 8 মাস অবস্থান করে বিল না দিয়ে চলে গেছে, এবং সেখানে সেই হোটেলে যেসব তথ্য আমরা সামনে পাচ্ছি যে তারা সেখানে অভিযোগ আছে যে অনেক অবৈধ কার্যক্রম সেই হোটেলে করেছে। তাহলে আপনারা একটি দলকে চাঁদাবাজ বলেছেন, কিন্তু আপনাদের দলের নেতাদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো আসে, এটাকে কিভাবে আপনারা ডিফেন্ড করবেন? অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি আজকে আপনি সেন্ট্রাল পেজে খুঁজলেই দেখবেন যে শৃঙ্খলা কমিটির প্রধান ঘোষণা করা হয়েছে আমাকে। আচ্ছা। এবং 14 সদস্য একটা কমিটি হয়েছে। তা আমরা অলরেডি আমি ইন্টারনাল একটা কমিটি করে দিয়েছি এই বিষয়টা। কারণটা কি, পত্রিকাগুলোকে ইন্টেনশনালি করেন, ডেফিনেটলি অন্যায়গুলোতে সেটা শুনবো, একটা হচ্ছে অভিযোগ আর একটা হচ্ছে ফ্যাকচুয়াল ঘটনা। এটা আমার নজরে এসেছে ওনারা, এবং একটা ভেরি ইন্টারেস্টিং, দেখেন এই মালিক গতকাল আমাদের এখানে এসে অভিযোগ দিয়েছে আহ্বায়ক সেক্রেটারি বরাবর যে আপনার একজন সদস্য এই কাজ করেছে, এবং আজকেই সেটা মিডিয়াতে আসলো। সো তার গুড ইন্টেনশন ছিল না, ভেরি ক্লিন। এবং কালবেলা ইন্টেনশনালি এই রিপোর্টটাকে একাধিকবার করেছে এবং ভিডিও সহকারে দিয়েছে। ভিডিওতে দেখাচ্ছে কোন হোটেলে কোন একজন স্পেসিফিক, ভিতরে কে বাইরে কে বোঝা যাচ্ছে না। তাহলে একটা হোটেলে অনেক লোক আসা যাওয়া করে, একটা বোরকাওয়ালা মহিলাকে বারবার আইসোলেট করছে। আমি বলতেছি না এটা আমার দলে ডিফেন্ড করতেছি, এই ভিডিওটাকে দিয়ে বোঝাচ্ছে যে এখানে নারীদের অনৈতিক কাজ হয়েছে, মানে কোনো অভিযোগ নাই, কিচ্ছু নাই। তার মানে হচ্ছে আপনি এটা সত্য যে আপনি যদি হয় যে আপনার টাকা দেয়নি, ভ্যালিড অভিযোগ যদি হয়ে থাকে, আমরা বললাম যে অনেস্টলি বললাম, আমি এখানে বলে গেলাম অনিয়ারে, এটা যদি ভ্যালিড প্রমাণ হয় এটা অ্যাকশন অবশ্যই পার্টি হিসেবে নেবে। মানুষের তো ডাউনগ্রেড আপগ্রেড হতেই পারে, যে কোনো ব্যক্তি। আপনি ইমাম সাহেবদের আমরা দেখতেছি, সো ভেরি আনফর্চুনেট। আমি বললাম যেটা যে একটু আগে আলোচনা হচ্ছিল যে দেশে কেন তো ধর্ষণ হচ্ছে, পর্নোগ্রাফি এত পরিমাণ আমাদের ছেলে মেয়ে দেখে, আপনি জানেন, কেন ইমাজিন তাদের মাথা শক্তি নষ্ট হয়ে গেছে। এই জন্য মেয়েদের দেখলে মনে করে যে অন্যরকম মনে করে, সেটা আমাদের ঠিক নিয়ে আসতে, মূল্যবোধে নিয়ে আসতে হবে। জুলাইয়ের বিষয়ে একটু আসতে হবে আমাদের। আজকে কোনো পত্রিকাতে জুলাই নিয়ে আলোচনা, এক্সেপশনাল 2-1টা পত্রিকাতে আলোচনা এসেছে। জুলাইকে নাইং করে দিলে কাদের লাভ? আমার কোশ্চেন, ফার্স্ট অফ অল ফেসিস্টদের লাভ, এবং তারা চায় আমাদেরকে ভুলিয়ে দিতে জুলাই একটা মব সন্ত্রাস, জুলাই কিছু হয় নাই, জুলাই একটা রিজিম চেঞ্জও বলে অনেক সময়। এবার দেখবেন একটা রিজিম চেঞ্জের বয়ান দেয়, যেটাকে একটা অভ্যুত্থানও বলা যাবে না, এটা আমেরিকান প্রজেক্ট হিসেবে দেখানোর চেষ্টা করে। মানে কি, এটা করলে বোঝানো যাবে ষড়যন্ত্র হয়েছে, এটা দেশের বিরোধী ষড়যন্ত্র হয়েছে। তারা যে একটা দেশ বিরোধী ইন্ডিয়ান পক্ষ শক্তি হিসেবে ইন্ডিয়াতেই চলে গেছে। তারপর 1 নম্বর, ইন্টারনালি এই ফেসিস্টদের কালচারাল এস্টাবলিশমেন্ট যারা আছে, যত মিডিয়াতে যারা আছেন, কালচারাল এস্টাবলিশমেন্ট। কারণ আমি বলি 71-এর চেতনার নাম দিয়ে ডিভিশন করা হয়েছে রাষ্ট্রকে। কোনো দেশ যদি ন্যাশন হিসেবে ডিভাইড হয় সেটা কখনো দাঁড়াইতে পারে না। এটা আমাদের কিছু কিছু রাষ্ট্র আমাদের কাছে চায় না যে আমরা দাঁড়াই। আর জুলাই আমাদের ইনক্লুসিভ করেছে। দেখবেন একই সাথে কোরআন পড়তেছে, কেউ হাত তুলে দোয়া করতেছে, কেউ ফুল দিতেছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে। দিস ওয়াজ দ্য কর্মসূচি এইকার সময় আমাদের জুলাই অভ্যুত্থানে। মানে আপনি সাঁওতালরেও পাবেন, আপনি সবাইরে পাবেন। এটা জুলাই আমাদেরকে বাংলাদেশি করেছে, বাংলাদেশের অভ্যুত্থানে মানুষকে ইনক্লুসিভ করেছে, আমাদের সবাই মিলে বাংলাদেশ। এইটাকে কিন্তু জুলাই আমাদের ধারণ করে। আর 71 দিয়ে শেখ হাসিনার সাথে আরো যারা যাদের ইন্টারেস্ট বেস, যারা বাংলাদেশকে ডিভিশন করলে ভালো হয়, বাঙালি ন্যাশনালিজম, বাংলাদেশি জাতীয়তাবাদ। আগের বাংলাদেশের ডিবেটটা কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ, আওয়ামী লীগ, যেটার সাথে এরপর এপার বাংলা ওপার বাংলাও কোনো সমস্যা নাই। বাংলাদেশি জাতীয়তাবাদ জিওগ্রাফিক্যালি জিয়াউর রহমানের প্রো মুসলিম সেন্টিমেন্ট সহকারে সবাইকে মিলে, এই তো ছিল রাজনীতি। এই রাজনীতিটাকে ডিভাইড করে ডিভাইড করা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে বাংলাদেশ, বিশ্বাস করুন না, সবাই মিলে আমাদের একটা নিজস্ব কালচার আছে। তো জুলাই ওই কালচারাল ফেসিসদেরকেও হিট করেছে।
যারা আমাদেরকে নানাভাবে বুঝাইতো যে বাংলাদেশের মুসলমানদের খোদা আল্লাহ বললেও তো সমস্যা। আমাদের হাদির কথা বলেন, কেন হাদিকে মারতে হবে? কারণ হাদির কালচারাল ফেসিসদেরকে হিট করতে পেরেছে। গণশেষদা এই সেই খোদা তাআলা, সে কিন্তু অন্যরকম একটা ছেলে দেখবে। তো এই জায়গার মানুষের, মুসলমানদের, এই জায়গার বাংলাদেশের মানুষের যে একটা নিজস্ব আদব কালচার আছে, সেটা কিছু বলছে, আর কিছুই বলে নাই। কিন্তু সে ইসলামের একটা নতুন কোনো ভার্সনও আনে নাই, কোনো ইসলামিজম প্রতিষ্ঠা করতেও চায় নাই। সে বাংলাদেশের মুসলমানরা এইরকম সিন্নি খায়, নামাজ শেষে একটু মিলাদ পড়ে, এই যে একটা কালচারাল আছে একটা আসপেক্ট, এইটাকে যেন থাকে, এখানে জীবন্ত থাকে, এইটাই তো সে করছে। তো সে জিয়াফত শব্দগুলো চেঞ্জ করে দিয়েছে, লোকাল যেটা ছিল আর কি। তো এইটা হিট করছে কাদেরকে? যারা কলকাতা সেন্ট্রিক। টু বি অনেস্ট, ডাইরেক্ট যদি বলি, বাংলাদেশে আরেকটা তাদের হাব বানিয়েছে। আচ্ছা, আপনি যেহেতু এই প্রসঙ্গটা নিয়ে আসলেন, হাদির প্রসঙ্গ নিয়ে আসলেন, হাদির বিষয়ে কিন্তু কথা বলতে গেলে আমরা অনেকের কাছ থেকে শুনি যে কিন্তু হাদিকে নিয়ে কবি কাজী নজরুল ইসলাম এর কবরের পাশে সাহিত্য করাটা, এটা আসলে একটি রাজনীতির অংশ। এই কথাটা স্ট্রেট ওয়ে বলা হয় যে জামাতের দরকার ছিল আইকন, এবং জামাত সেটা করার চেষ্টা করেছে। সে এটা করার মধ্যে দিয়ে হাদিকে কি আসলে ছোট করা হচ্ছে কিনা? হাদিস যে পরিমাণ বেগম জিয়া এবং জিয়াউর রহমান নিয়ে কথা বলছে, তাকে বিএনপির লোক বলা উচিত আমার কাছে। সেজন্য কি তিনি কবি কাজী নজরুল ইসলামের জায়গায় মর্যাদা চলে যাচ্ছেন? এটা কোশ্চেন করতে পারেন, কাজী নজরুল ইসলামের জায়গায় করবেন না ওখানে করবেন, সেটা আরেক ডিবেট। সেটা নিয়ে তো পলিটিক্স করার কিছু নেই। আর পলিটিক্স তো ভাই নানা রকম হতে পারে। জিয়াউর রহমানের মাজার নিয়ে পলিটিক্স হয় না, শেখ মুজিবের মাজার নিয়ে পলিটিক্স হয় না। পলিটিক্যালি দেখেন, আমরা যদি ন্যাশনালিজম, তো আমি ক্রিটিক করতে পারি, ন্যাশনালিজম চান, আমি ন্যাশনালিজম এক্সপার্ট, আলহামদুলিল্লাহ, আমি এটাতে পিএইচডি মাস্টার্স আমার থিসিস। তো এই ন্যাশনালিজমের অনেকগুলো ডিবেটে ন্যাশনালিজমে আইকন থাকতে হয়, মানে প্রফেক্ট লাগে, একটা অ্যাডভোকেট লাগে, যে তার আদর্শকেই আমরা বাস্তবায়ন, আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, বা আমরা অমুকের আদর্শে বিশ্বাসী, শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী। একটা তাকে ফিগার বানা হয়, মানে প্রফেটিকের মতো স্টাইলে ফিগার বানানো হয়, সেই ফিগারটাকে। কিন্তু সেটাকে আমি বলি, এখন যদি হাদির কথা বলেন, হাদি আসলে বেসিক্যালি ব্যক্তি না, হাদির একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি তার বক্তব্য এখন শুনে খুব রিজনেট লাগে। একসাথে কিন্তু অনেক সময় ছিলাম, কিন্তু মনে হয় এই ছেলেটার প্রতি এই জিনিস ছিল, মানে তার একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের মানুষ একটা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা আমাদের মতো করে আমরা থাকবো, আমাদেরকে কেন যেন বেঁধে রাখা হচ্ছে। ইভেন সে ইসলামিজমের লোকজন ক্রিটিক করতো, যে আপনারা বললে সালাফিরা খেপে যাবেন, জামাতিরা খেপে যাবেন, তো জামাতের ক্রিটিসাইজ করতো। তো এটা এইরকম না। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে আপনারা দেখবেন, আপনি যদি কখনো ইসলামের কথা বলেন, সবাই এপ্রিশিয়েট করবে। কারণটা কি, কোনো একটা মানে একটা হেজাবহীন মেয়ে একটা ইসলামের পক্ষে কথা বলছে, এটা মুসলমানরা দেখে নাই, হুজুররা দেখে নাই, সবাই এপ্রিশিয়েট করবে দেখবেন, কারণ তাদের ভিতরে একটা দীর্ঘদিন কোন ঠাসা চাপায় রাখা হয়েছে। ওকে, আমাদের শেষ করে দিতে হবে। আমি একটু ব্যারিস্টার জহরাতের মন্তব্য শুনতে চাই। যে কথাগুলো শুনলাম সে বিষয়ে আপনি কি একমত কিনা? যদি আপনার কোনো ডিফারেন্ট ওপিনিয়ন থাকে, আপনি সেটা অবশ্যই রাখবেন, আপনি বলবেন। তারপর আমি একটি প্রশ্ন রাখতেই চাই, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে একটি কথা আমরা শুনি যে ক্রেডিটের কথা বলছি, তো যেন এই ক্রেডিটটা রাইটিস্টদের হাতে চলে গেছে, নিয়ে গেছে, এরকম একটা অভিযোগ বলি, বা এরকম একটা বক্তব্য আছে। এটাকে আপনিও তাই মনে করেন কিনা? কিছু কিছু ঘটনা আমাদের একটুখানি শঙ্কিত করে দেয়, বিশেষ করে মাজারে হামলার ঘটনা, মানুষের লাশ তুলে পুড়ে ফেলা ঘটনা। এই বিষয়গুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করেন, কিভাবে দেখেন? এইখানটাতে আসলে জুলাইয়ের আশা যেটা ছিল, রাইট, আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করব, যেখানে প্রত্যেকটা নাগরিককে আমি মর্যাদা চোখে দেখব। এই যে আমি টেকিং যে একদম ওয়ার্ড ফ্রম হিজ যে ইন্ট্রোডাকশন। সো এই আকাঙ্ক্ষাগুলাই যদি আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার নিজের ধার্মিক মূল্যবোধের সাথে আরেকজনের মূল্যবোধ নাও মিলতে পারে, কিন্তু আমি যদি স্বীকার করি সেও বাংলাদেশের নাগরিক, তাহলে আমাকে তাকে রেসপেক্ট করতে হবে। এইটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশে আমরা একটা দেখেছি যে যেটা হয় যখন মানে এইটার পিছনে একটা রিজন আছে, যে অবভিয়াসলি যে ফ্যাসিস্ট সরকারের আমলে খুব চাপিয়ে রাখা হয়েছিল কিছু সেক্টর অফ দি সোসাইটি পার্টকে, যারা প্রপার এডুকেশন পায় নাই, প্রপার কমিউনিকেশনের পার্ট হতে পারে নাই। সো এখন তারা মিসগাইডেড হওয়ার চান্সেস খুব বেশি। সো যেটা হয়েছে যে মাজারে অ্যাটাক করছে, এটা কোন বিশ্বাস? ইসলামের কোথায় বলা আছে যে মাজারে গিয়ে অ্যাটাক করো, মানুষকে পুড়িয়ে মেলে ফেলো? যে অন্য ধর্মের মানুষ হলে তাকে, সে একটা কথা লিখেছে দেশে একটা, ইফ উই বিলিভ যে আমার দেশের আইন আছে, কোর্ট আছে, তাহলে একটা কেউ যদি খারাপ কথা বলেও থাকে তাকে আইনের হাতে তুলে দাও। এই ইনসিডেন্টগুলো অবশ্যই কিছুটা বেড়ে গেছে, এবং এখানে আমাদের আসলে প্রত্যেকটা দলের একটা রেসপন্সিবিলিটি আছে, শুধু সরকার একা পারবে না। এবং এখানে রিঅ্যাক্টিভ অনেকে এই কমেন্টটা করেন যে না ঠিক আছে, মাজারে এটা হয়েছে, আপনারা এখন অ্যাকশন নেন, আপনারা পানিশমেন্ট দেন। পানিশমেন্ট দিলাম আমি, কিন্তু আমি কি এই ইনসিডেন্টটাকে ডিলিট করতে পারবো ফ্রম দ্য হিস্ট্রি? নো। তারপরও আসলে সাজা, যা যেটা প্রাপ্য সাজা তো হবে, কিন্তু সাজা ইজ আ রিঅ্যাক্টিভ অ্যাকশন। আমি হচ্ছে ইনসিডেন্ট হয়েছে, আমি অ্যাকশন দিলাম, সবচেয়ে বেটার যেটা আপনি বলছেন, ডেফিনেটলি প্রোঅ্যাক্টিভলি আমাদেরকে কমিউনিকেট করতে হবে। যেখানে বিএনপি অবশ্যই আমাদের বৃহৎ দল হিসেবে আমাদের দায়িত্ব আছে, কিন্তু সব দলেরই কিন্তু দায়িত্ব আছে যে এই জিনিসগুলো যেটা খারাপ সেটাকে খারাপ বলা। ওকে, আমি শেষ করে দেব। গণঅভ্যুত্থানের পরে আরেকটি বিষয় নিয়ে আমাদের অনেক আলোচনা করতে হচ্ছে, সেটা হচ্ছে অনলাইন সাইবার
ক্রাইম যেটা আমরা বলবো যে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, আপনি বলেছেন, আপনার ওপিনিয়ন রেখেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জায়গায় আসলে আপনারা যারা দলগুলো আছেন তাদের সবার মধ্যে একটা ঐক্য প্রয়োজন যে আপনারা এটা আসলে বন্ধ করতে চান। আমি ডক্টর আতিক মুজাহিদ, আপনারা বিরোধী দল থেকে এরকম কোনো উদ্যোগ নেবেন কিনা, শুধু আইন না, যারাই আসলে কাজটা করছে Social awareness create তাদেরকে করা। হ্যাঁ তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে দেওয়ার জন্য আমি একটু ইন্টারেস্টিংলি বলি, আপনারা অনেক সময় যেটা হয় কি, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি টার্গেট নেয়, সাপোজ কিছু গ্রুপ আছে ফাইন্যান্স করে, সাপোজ ধরলাম যে আমরা বিশাল একটা ফাইন্যান্স করব, বিএনপি, জামাত, এনসিপি বা দেশের সমাজের মধ্যে সব মারামারি লাগাই দিব, এবং আমি আমার আইডিতে এনসিপি লিখে রাখবো, আমার আইডিতে জামাত লিখে রাখবো, আমার আইডিতে বিএনপি লিখে রাখবো, আমার পোস্ট নিয়মিত করব, মাঝে মাঝে আমি জামাতকে একটু অশ্লীল গালি দেবো। কারণটা কি, আমি জানতাম না। আমি একবার রংপুরে একটা প্রোগ্রামে গেলাম, এক ছেলে আমাকে বলছে, ভাই আমি এখন বেকার। মানে আগে কি করতাম, বলে বট বাহিনীতে কাজ করতাম। বট বাহিনী কি বলছে, ডিজিএফআই আগে এন্ট্রি মানে এর সময় শেখ হাসিনার সময় সারা দেশে মদগুলাকে শেখ হাসিনার পক্ষে উৎপাদন করার জন্য সারা দেশে এরকম হাজার হাজার এরকম লোককে কি করছে, রিক্রুট করছে, যারা এটাকে সোশ্যাল মিডিয়াতে কি মোবিলাইজ করতে। এটা কিন্তু বট, রিয়েলি বট মানে তাকে কিনে এই কাজগুলো করার ব্যাপার হয়েছে। এখন তো বট বলতে আমরা আবার ওই বটও বুঝি যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সো এরকম অসংখ্য, এখন তো আপনি আওয়ামী লীগকে ভিজিবল দেখতে পারবেন, আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে। So you do not know who is doing what. তার মানে নানা গ্রুপ এখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে নানা গ্রুপ কাজ করছে, এটা এক্স্যাক্টলি। সো কিন্তু এবং আমরা এমনটাও দেখতে পাই যে কিছু পলিটিক্যাল অ্যাকাউন্ট থেকে এমন গালি দেয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে বিশেষ কোনো দলের নেতাদের সাথে ছবি আছে, এটাও দেখতে পাই। পলিটিক্যালি যদি কেউ এরকম থাকে, আমাদের পার্টি হিসেবে সবার দায়িত্ব আছে, শৃঙ্খলা যেটা পার্টির শৃঙ্খলা যেটা বলেন, সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ইনস্ট্রাকশন যেটা হয়েছে জুলাই বিপ্লবে, যেটা হয়েছে অনেক ইন্ডিভিজুয়ালস তৈরি হয়েছে যারা নিজেকে সবাই ক্লেম করা শুরু করছে যে আমি এটার পার্ট, তুমি কি আমাকে ডিফেন্ড করো, বা তুমি আমাকে কেন কন্ট্রোল করতে চাও, কেন তুমি আমাকে সিস্টেমের মধ্যে ঢুকাইতে চাও। এই জেনারেশনটা গত এক বছর ধরে গ্রাজুয়ালি ডাউন হচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখবেন যেটা কন্ট্রোলিং আছে, তারা বুঝতেছে যে আমি যেরকম মুই কি হনুরে, আসলে বিষয়টা রিয়ালিটি এইরকম না, আমাকে কোনো না কোনো সিস্টেমের মধ্যে যাইতে হবে। তো এটাও একটা অভ্যর্থনের পরবর্তীতে বা একটা বিপ্লবের পরবর্তীতে সোসাইটি ক্যাওটিক থাকে, এটা ন্যাচারাল থিওরিটিক্যাল। সেটা বাংলাদেশে কি পরিমাণ কোনো হত্যাকাণ্ড ঘটে নাই, এরকম কিছু প্রেসিভ আকারে ঘটে নাই। আমরা আশা করি যে সরকার যে উদ্যোগ নিয়েছে সাইবার সুরক্ষা আইন খসড়া চূড়ান্ত করার জন্য একটা কমিটি করেছে, এখানে কি ইস্যু আছে, সাইবার সিকিউরিটি যেন এরকম না হয়, রাজনৈতিক দলগুলো তারা যেন ঐক্যমত পোষণ করে আসলেই যারা এই অপকর্মে সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে নিবৃত্ত করতে। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এবং ডক্টর আতিক মুজাহিদ, দুজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।